জব এক্সপিরিয়েন্স ভেরি ভেরি গুড ইভিনিং। তোমাদের সকলকে স্টাডি ইন উইন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা সুপার ইম্পর্ট্যান্ট ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে ফরেস্টার ও ফরেস্ট গার্ডের তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো তোমাদের জন্য 26 নাম্বার ক্লাস আমরা নিয়ে এসেছি, যেখানে ভারতের বিভিন্ন বন সংক্রান্ত বা পরিবেশ সংক্রান্ত যে আইন আছে, ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট লজ ইন ইন্ডিয়া, যেটা ফরেস্টার ফরেস্ট গার্ডের সিলেবাসে মেনশন আছে, সেটার থেকে বেশ কিছু এমসিকিউ ইংলিশ আর বাংলায় আমরা দেখে নেব, যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষায় কিন্তু আসতে পারে। এমসিকিউর আনসারের পাশাপাশি রিলেটেড বেশ কিছু এক্সট্রা ডিটেলসও কিন্তু দেখব, সচরাচর যেগুলো মানে ভেরিয়াস পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করা হয়। আর মনে রাখবে, এই ক্লাসটা নট অনলি ফর ফরেস্টার ফরেস্ট গার্ড অ্যাসপিরেন্টস, টিপিএসসি বলো, জেআরবিটি বলো, হাইকোর্ট ও সমস্ত ত্রিপুরার আপকামিং চাকরি প্রত্যাশীদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ, কারণ এই টপিক নিয়ে রিপিটেডলি বিভিন্ন পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। সো তোমরা ভিডিওটা অবশ্যই শেয়ার করবে, আর যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের ভিডিওটা ইউটিউবে, চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুক পেজে দেখছো, পেজটা তোমরা কিন্তু ফলো করে রাখতে ভুলবে না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট সবার প্রথম একটা প্ল্যাটফর্ম স্টাডি ইন উইনে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করার লিঙ্কটা ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্স ও ফেসবুক পেজের এই ভিডিওর কমেন্ট সেকশন আমরা দিয়ে রাখছি, সেগুলো তোমরা জয়েন করে রাখতে পারো। সেখান থেকেই টাইম টু টাইম সব আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে কুইকলি বলে দেই, ত্রিপুরার আসন্ন বিভিন্ন সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর বেস্ট ওয়েতে প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনে এমসিকিউ প্লাস ডিটেলস আকারে বিভিন্ন চাকরির পরীক্ষার ফুল সিলেবাস কমপ্লিট নোটস তোমরা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। মনে রাখবে, আজকে হচ্ছে জুলাই মাসের লাস্ট তারিখ। সো তোমরা বেস্ট ডিসকাউন্ট অফার পাবে, এক্ষুনি তোমরা কিন্তু যোগাযোগ করো। যাদেরই বিভিন্ন চাকরির পরীক্ষা, লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর জন্য কিন্তু নোটস লাগবে। ফর এক্সাম্পল, ফরেস্টার ফরেস্ট গার্ড বলো, স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ বলো, জেআরবিটি 1 গ্রুপ সি 430টা পোস্টের ইন্টারভিউ নোটস, জেআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল টিএসআর রিক্রুটমেন্ট, ওয়ার্ড সেক্রেটারি অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ জেল ওয়ার্ডার, টিপিএসসি স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেন্স, কম্বাইন 5 এলডিএস সিটি বলো, বা বিভিন্ন সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের আরেকটা রিক্রুটমেন্ট আসছে, সেটার নোটস ত্রিপুরা হাইকোর্টের আন্ডারে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট বলো, গ্রুপ ডি বলো, সিস্টেম অ্যাসিস্ট্যান্ট বলো, বা তোমাদের সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট বলো, সফটওয়্যার টিআরএমের বিভিন্ন পরীক্ষা, এসএসসি জিডি কনস্টেবল এমটিএস আরআরবি এনটিপিসি গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছুর কমপ্লিট আপডেটেড ফুল নোটস তোমরা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে পড়ে এক্ষুনি কিন্তু তোমাদের প্রিপারেশনটা বুস্ট করে নিতে পারবে। সো তোমরা যারা ইন্টারেস্টেড নোটস নিতে, এক্ষুনি আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারটা আগে নিজেদের মোবাইলে সেভ করো, করে হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট লিস্টটা ইন্টারনেট অন করে রিফ্রেশ করে দেখো, আমাদের এই নাম্বারের এগেনস্টে হোয়াটসঅ্যাপ শো করবে। এক্ষুনি হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলো কোন পরীক্ষার নোটস লাগবে, বাকি নোটসের ডিটেলস ডেমো প্রাইস আমরা হোয়াটসঅ্যাপ মেসেজে রিপ্লাই করে কিন্তু বলে দেবো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা নোট ডাউন করে রাখো, 6033157164। আবার বলে রাখছি 6033157164। এইবার আমরা ভিডিওর মেইন টপিকে চলে যাচ্ছি। দেখো, আমরা নট অনলি দ্য আনসার্স রিলেটেড অনেক কিছু আমরা জানবো। সো ভিডিও শুরু করার আগে তোমাদের সকলকে রিকোয়েস্ট করছি, একটা কপি প্লাস পেন তোমরা নিয়ে বসো, তাহলে দেখবে পরীক্ষার আগে তোমাদের রিভিশন দিতে কিন্তু সুবিধে হবে। ডাইরেক্টলি আমাদের এই ভিডিও থেকে কিন্তু প্রশ্ন আসে, তোমরা অলরেডি দেখেছো কিছুদিন আগে উদয়পুর মিউনিসিপ্যাল কাউন্সিলের যে প্রশ্নপত্রটা আমরা কমপ্লিট সলিউশন করে তোমাদের দেখিয়েছি, সেখানেও কিন্তু বলেছি কিভাবে আমাদের নোটস ও ফ্রি ভিডিওসগুলো থেকে কিন্তু প্রশ্ন চলে আসছে। সো প্লিজ সিরিয়াস হয়ে কিন্তু ভিডিওগুলো তোমরা দেখবে, ঠিক আছে? প্রথম, হুইচ অ্যাক্ট ইজ রিগার্ডেড অ্যাজ দ্য ব্যাকবোন অফ ফরেস্ট অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া? ভারতের বন প্রশাসনের মেরুদণ্ড হিসেবে কোন আইনকে মানে গণ্য করা হয়? কারেক্ট আনসার ইজ ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট 1927, ভারতীয় বন আইন 1927। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এই ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্টকেই কিন্তু বলা হয় ভারতের যে বন প্রশাসন বা শাসনের মেরুদণ্ড হিসেবে কিন্তু একে ব্যাপকভাবে কিন্তু বিবেচনা কিন্তু করা হয়। ঠিক আছে, এটা কি করেছে, এই যে বনের যে আইনটা, আগের যেই ব্রিটিশ আমলের যে আইনগুলো ছিল, ঠিক আছে, সেগুলোকে একত্র করেছে, করে
মানে মানে বনের যেই পণ্য আছে, যেমন কাঠ বলো বা বনের অন্যান্য যে সামগ্রীগুলো আছে, সেগুলোকে বন থেকে কেউ ইললিগেলি যাতে কেটে না বের করতে পারে সেই সংক্রান্ত প্রভিশনস কিন্তু এটা কিন্তু এনেছে। ঠিক আছে, আর রাজ্যের যাতে কন্ট্রোল থাকে সেই বনের উপরে, যেই বন যেই রাজ্যে, তার অনেক কিছু কিন্তু প্রভিশনস এই অ্যাক্টটা কিন্তু এনেছে। আগের অনেকগুলো আইনকে, যেগুলো ব্রিটিশ সময় থেকে চলছিল, সেগুলোকে একত্রিত করে, সেগুলোকে মডার্নাইজ করে আরও অনেক কিছু প্রভিশনস কিন্তু অ্যাড করেছে। ঠিক আছে, মনে রাখবে এই ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট, এই অ্যাক্টের মধ্যে বলা আছে, এই আইনের মধ্যে বনের শ্রেণী বিভাগ করা আছে, ফরেস্ট ক্লাসিফিকেশন করা আছে। কি কি ক্লাসিফিকেশন খাতায় লিখে রাখো। সবচেয়ে প্রথম বলেছে রিজার্ভড ফরেস্ট। রিজার্ভ ফরেস্ট বাংলায় বলে কি? সংরক্ষিত বন। ঠিক আছে, তারপর বলেছে প্রোটেক্টেড ফরেস্ট। প্রোটেক্টেড, PROTECTED, প্রোটেক্টেড মানে হচ্ছে সুরক্ষিত বন। ঠিক আছে, তারপর বলেছে ভিলেজ ফরেস্ট। ভিলেজ ফরেস্ট মানে হচ্ছে গ্রাম্য বন। এই তিনটে ভাগে কিন্তু ভাগ করা হয়েছে, একটা হচ্ছে রিজার্ভ ফরেস্ট, একটা হচ্ছে প্রোটেক্টেড ফরেস্ট, আর একটা হচ্ছে ভিলেজ ফরেস্ট। মানে কি? সংরক্ষিত বন, সুরক্ষিত বন ও গ্রাম্য বন। ঠিক আছে, এই মানে এই আইন অনুযায়ী, এই আইনটা বেসিক্যালি কি করে? কাঠের যে চলাচল, ফরেস্টের যে টিম্বার প্রডিউস আছে, সেগুলোর যে মুভমেন্ট, সেগুলোকে নিয়ন্ত্রণ করে। ইট রেগুলেটস দ্য মুভমেন্ট অফ টিম্বার। ঠিক আছে, আর যারাই এই ইললিগেলি এই বনের পণ্যগুলো চুরি করে বা কেটে নিয়ে যায়, তাদের উপর কঠোর শাস্তি কিন্তু প্রণয়ন করতে কিন্তু এই আইনটা আমাদের বলে ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট 1927। ঠিক আছে, আনঅথরাইজড অ্যাক্টিভিটি থেকে বনকে যাতে রক্ষা করা যায়, তার জন্য অনেক প্রভিশনস কিন্তু এই আইনটার মধ্যে কিন্তু আছে। সো এগুলো তোমাদের মনে রাখতে হবে। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট 1927। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। ফরেস্টস আর প্লেসড আন্ডার হুইচ লিস্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন আফটার দ্য 42nd অ্যামেন্ডমেন্ট? 42তম সংবিধানের সংশোধনের পর বন কোন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়? মনে রাখবে, কারেক্ট আনসার ইজ সমবায় তালিকা বা কনকারেন্ট লিস্ট। অপশন নাম্বার সি, কনকারেন্ট লিস্ট ইজ দ্য কারেক্ট আনসার। 42nd অ্যামেন্ডমেন্ট, সংবিধানের 42তম সংশোধন হয়েছিল 1976 সনে। ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এরপরই বনকে রাখা হয়েছে কনকারেন্ট লিস্টের লিস্ট 3-তে রাখা হয়েছে, লিস্ট 3। আর 7th শিডিউল, সংবিধানের 7ম তফসিলে রাখা হয়েছে বনকে। কনকারেন্ট লিস্টে লিস্ট 3-তে 7th শিডিউলে রাখা হয়েছে আন্ডার 42nd অ্যামেন্ডমেন্ট 1976। ঠিক আছে, এতে রাখার ফলে কি হয়েছে? এই সংশোধনের পর এটাই হয়েছে যে পার্লামেন্ট সংসদ প্লাস রাজ্য সরকার, স্টেট গভর্নমেন্ট, উভয়ই কিন্তু এই বনের ব্যাপারে কিন্তু আইন, রুলস ওনারা কিন্তু বানাতে পারবেন। ঠিক আছে, এই 42nd অ্যামেন্ডমেন্টের এই সংশোধনের আগে এই বন কিন্তু কমপ্লিটলি স্টেট লিস্টের আন্ডারে ছিল। মানে রাজ্যের পুরোপুরি ক্ষমতা ছিল বনের উপরে, কেন্দ্রের কোনো ক্ষমতা ছিল না। 42nd অ্যামেন্ডমেন্ট করে পার্লামেন্ট ও রাজ্য সরকার উভয়কেই কিন্তু ক্ষমতা দেওয়া হলো। আগেই ছিল রাজ্য সরকারের কাছে, এখন পার্লামেন্টকে কিন্তু যুক্ত করে দেওয়া হলো। ঠিক আছে, এই 42nd অ্যামেন্ডমেন্টটা 1976 সালে কিন্তু পাস করা হয়েছিল। আর এই 1976 সনের এই 42তম সংশোধনটাকে বলা হয় মিনি কনস্টিটিউশন বা মিনি সংবিধান, ছোট সংবিধান হিসেবেও কিন্তু এটা পরিচিত। ঠিক আছে, এই সংশোধনে টোটাল 5টা বিভিন্ন সাবজেক্ট, 5টা বিষয় রাজ্য তালিকা থেকে সমবর্তী তালিকায় কিন্তু স্থানান্তরিত করা হয়। 5টা সাবজেক্টসকে, 5 সাবজেক্টস ওয়ার মুভড ফ্রম স্টেট লিস্ট টু কনকারেন্ট লিস্ট, যার মধ্যে বনও ছিল কিন্তু একটা। তার জন্য কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার সি, কনকারেন্ট লিস্ট। ঠিক আছে, এগুলো তোমাদের মনে রাখতে হবে। বন ছাড়া আর কি কি কনকারেন্ট লিস্টে নেওয়া হয়েছে সেটাও আমরা একটু বলে দিই, বাই চান্স যদি প্রশ্ন আসে, কারণ কম্পিটিশন কিন্তু অনেক বেশি। হাজার স্টুডেন্টস কিন্তু আবেদন করেছে ফরেস্ট গার্ডের পরীক্ষায়। এটার কারেক্ট আনসার কনকারেন্ট লিস্ট। ঠিক আছে, মনে রাখবে 5টা সাবজেক্ট যেগুলো এই 42তম সংবিধানের সংশোধনের পর
সমবর্তী তালিকা বা সমবায় তালিকা বা কনকারেন্ট লিস্টে আনা হয়েছে ফ্রম স্টেট লিস্ট, এগুলো হচ্ছে কি, একটা হচ্ছে ফরেস্ট বা বন, আমরা অলরেডি বলেছি, আর একটা হচ্ছে শিক্ষা এডুকেশন, আর একটা হচ্ছে ওয়েট অ্যান্ড মেজার ওজন ও পরিমাপ, ঠিক আছে, তারপর হচ্ছে কি ওয়াইল্ড অ্যানিম্যালস প্রোটেকশন অফ ওয়াইল্ড অ্যানিম্যালস বন্যপ্রাণী ও পাখি সংরক্ষণ, আর অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস মানে বিচার প্রশাসন। কি কি বলেছি, ফরেস্ট, এডুকেশন, ওয়েট অ্যান্ড মেজার, প্রোটেকশন অফ ওয়াইল্ড অ্যানিম্যালস অ্যান্ড বার্ডস আর অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস, এই 5টা সাবজেক্টকে স্টেট লিস্ট থেকে কিন্তু কনকারেন্ট লিস্টে আনা হয়েছে ভাইয়া 42nd অ্যামেন্ডমেন্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, সব নোট ডাউন করে রাখো, ডাইরেক্ট প্রশ্ন আসবে, আমরা যা বলি তাই কিন্তু পরীক্ষায় আসে, তোমরা কিন্তু দেখেছো। একটা জিনিস লিখে রাখো, আর্টিকেল 48A, আর্টিকেল অনুচ্ছেদ 48A সংবিধানের, ঠিক আছে, এই সংশোধনের মাধ্যমে 42nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই সংশোধনীর দ্বারাই কিন্তু রাষ্ট্র পরিচালনার যে নির্দেশমূলক নীতি আছে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডিপিএসপি বলা হয়। যারা আমাদের পলিটির ক্লাস দেখেছো তোমরা বুঝতে পারবে ডিপিএসপির আন্ডারে যা যা আর্টিকেলস আছে সব কিন্তু আমরা পড়িয়েছি। ফ্রি পলিটি ক্লাস আছে, তোমরা যারা ইউটিউবে দেখছো তোমরা দেখে নিও, প্লেলিস্ট কিন্তু দেওয়া আছে। যারা ফেসবুক পেজে দেখছো তোমাদের রিকোয়েস্ট করব স্টাডি অ্যান্ড উইন চ্যানেলটা সার্চ করে সাবস্ক্রাইব করো, প্লেলিস্টে তোমরা কিন্তু পেয়ে যাবে পলিটির ক্লাস। ঠিক আছে, এই আর্টিকেল 48A ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে যুক্ত করা হয়েছে এই 42তম সংবিধানের সংশোধনীটা করে। এইবার আর্টিকেল 48A কেন গুরুত্বপূর্ণ, কারণ আর্টিকেল 48A অনুচ্ছেদ 48A বলে বা ডাইরেকশন দেয়, ঠিক আছে, ডাইরেকশন দেয় বা নির্দেশ দেয় রাজ্যকে যে তোমার রাজ্যের এরিয়ার আন্ডারে যতটুকু বন থাকবে বা তোমার পরিবেশ আছে সেটাকে প্রোটেক্ট করার, প্লাস সেটাকে ইমপ্রুভ করার, উন্নয়ন করার, রক্ষা করার ও বন সুরক্ষা করার দায়িত্ব তোমার করতেই হবে। এটাই বলে আর্টিকেল 48। ভেরি ইম্পর্ট্যান্ট ফর আপকামিং এক্সাম, দেখবে ফরেস্টার ফরেস্ট গার্ডের পরীক্ষায় এই প্রশ্নটা কিন্তু আসছেই। আর্টিকেল 48 ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তারপর আরেকটা জিনিস লিখে রাখো, এটাও বলে দিচ্ছি, লিখে রাখো, আর্টিকেল অনুচ্ছেদ 51 এর ক্লজ জি, আর্টিকেল 51A ক্লজ জি, এটা বলে সংবিধানের, আমাদেরকে এটাই বলে যে প্রত্যেকটা ভারতের নাগরিকের, এভরি সিটিজেন অফ ইন্ডিয়া হ্যাজ টু প্রোটেক্ট ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ, প্রত্যেকটা নাগরিকের বন ও বন্যপ্রাণী রক্ষা করা কিন্তু কর্তব্য। এটাই কিন্তু নির্ধারণ করে দিয়েছে সংবিধানের অনুচ্ছেদ 51 এর ক্লজ জি, আমাদেরকে বলেছে যে আমাদেরও সবার দায়িত্ব কি করা, প্রোটেক্ট করা, কি ফরেস্ট আর ওয়াইল্ড লাইফ মানে বন ও বন্যপ্রাণী রক্ষা করা কিন্তু প্রত্যেকটা ভারতীয় নাগরিকের কর্তব্য। ভেরি ইম্পর্ট্যান্ট, দুটো প্রশ্ন চলে আসবে, আর্টিকেল 41A আর 51A ক্লজ জি, মনে রাখবে এগুলো আসবেই, নোট ডাউন কিন্তু করে রাখো। ঠিক আছে, মনে রাখবে ভারতের মোট বন ও বৃক্ষ আচ্ছাদিত যে এলাকা আছে, ফরেস্ট প্লাস ট্রি কভার মিলে ইন্ডিয়াতে যতটুকু এরিয়া আছে টোটাল হচ্ছে 24.62% টোটাল এরিয়ার। ঠিক আছে, টোটাল যে ভারতের যে ভৌগোলিক আয়তন আছে সেটার 24.62% ভাগে কি আছে, মোট বন ও বৃক্ষ আচ্ছাদিত এলাকা কিন্তু আছে। ভেরি ইম্পর্ট্যান্ট, 24.62%। তোমাদের ভালো করে কিন্তু মনে রাখতে হবে। এখানে হাইয়েস্ট মানে হাইয়েস্ট ফরেস্ট কভারের পার্সেন্টেজ সবচেয়ে বেশি আছে কোথায়, মিজোরামে। মানে যতটুকু এলাকা আছে মিজোরামে তার ভিত্তিতে তার কতটুকু পার্সেন্টেজ বন দিয়ে ঘেরা সেই ভিত্তিতে সবচেয়ে বেশি আছে মিজোরামে 84.5%, 84.5%। আর এরিয়া ওয়াইজ তুমি যদি দেখো, মানে আয়তনের দিকে তুমি যদি দেখো, সবচেয়ে বেশি বনের এলাকা আছে মধ্যপ্রদেশ। টোটাল এরিয়ার সবচেয়ে বেশি পার্সেন্টেজ ফরেস্টের দ্বারা ঘেরা সেটা হচ্ছে মিজোরামে 84.5%। ওভারঅল ফরেস্ট এরিয়া সবচেয়ে বেশি হচ্ছে মধ্যপ্রদেশে। তোমাদের কিন্তু মনে রাখতে হবে একটা ফরেস্ট পলিসি আছে এনএফপি, ন্যাশনাল ফরেস্ট পলিসি, যেটা 1988 1988 সনে আনা হয়েছিল। এটা বলেছিল এই যে
একটু আগে বললাম 24.62%, যেটা ফরেস্ট আর ট্রি কভার ইন্ডিয়াতে আউট অফ দ্য টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া, সেটাকে অ্যাটলিস্ট 33% আনা। ঠিক আছে, এই 1988 সালের যে জাতীয় বন নীতি, সেটার একটাই লক্ষ্য হচ্ছে এই যে 24.62% ভারতের টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়ার যে বন দিয়ে ঘেরা, সেটাকে বাড়িয়ে অ্যাফরেস্টেশন করে বৃক্ষ লাগিয়ে সেটাকে 33% কিন্তু করা। ঠিক আছে, লক্ষ্য হলো কি ভারতের মোট ভৌগোলিক এলাকার 33% বনভূমির আওতায় আনা। ভেরি ইম্পর্ট্যান্ট, ন্যাশনাল ফরেস্ট পলিসি 1988, ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন ফর আপকামিং এক্সাম। মনে রাখবে, আমাদের ভিডিও দেখলে কোনো কিছু তোমাদের মিস হবে না যদি তোমরা নোট ডাউন করে রাখতে পারো। এতটুকু পরিশ্রম করবে, বিভিন্ন পরীক্ষায় কিন্তু টপাররাও কিন্তু আমাদের ভিডিওস ফলো করেছে। ফর এক্সাম্পল জেআরবিটি গ্রুপ সি, গ্রুপ ডি, তোমরা জিজ্ঞেস করো টপার্সরা পরিচিত থাকলে আমরা বলতাম খাতায় লিখবে, খাতায় লিখবে। তারপর তখন দেখবে পরীক্ষায় গিয়ে যখন প্রশ্নগুলো পাবে, নিজেরাই দেখবে সারপ্রাইজ হয়ে যাবে। তার জন্য যা যা এক্সট্রাগুলো বলছি তোমরা কিন্তু ভালো করে কিন্তু নোট ডাউন করে রাখো। ঠিক আছে, এগুলো ভালো করে তোমাদের কিন্তু মনে রাখতে হবে। তারপর আরও কিছু তোমরা মনে রাখো, মানে যেমন ন্যাশনাল ফরেস্ট পলিসি বললাম যেটা 1988। তারপর আরও কিছু অনেক এমন পলিসি আছে যেগুলো তোমাদের, আচ্ছা আমরা নেক্সট কোশ্চেনে করিয়ে দিচ্ছি। ঠিক আছে, সো এটার কারেক্ট আনসার কি? কনকারেন্ট লিস্ট বা সমবায় তালিকা। ঠিক আছে, নেক্সটে আমরা করিয়ে দিচ্ছি, নাহলে দুটো কোশ্চেন মাত্র কাভার হয়েছে, টাইম অনেকটা পেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট, দ্য মেইন অবজেক্টিভ অফ দ্য ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980 ইজ, বন সংরক্ষণ আইন 1980 প্রধান উদ্দেশ্য কি? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, প্রিভেন্ট ডাইভার্সন অফ ফরেস্ট ল্যান্ড উইদাউট অ্যাপ্রুভেল, অনুমতি ছাড়া বনভূমি অন্য কাজে ব্যবহার রোধ করা। ঠিক আছে, কোনটার মেইন টার্গেট বা কোনটার প্রধান উদ্দেশ্য? ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980, বন সংরক্ষণ আইন 1980। মনে রাখবে 25শে অক্টোবর 1980 সনে এই আইনটা কিন্তু কার্যকর করা হয় ভারতবর্ষে। 25th October 1980-তে দিস অ্যাক্ট কেম ইনটু ফোর্স। আর এই আইনটা কিন্তু পুরো হোল ওভার ইন্ডিয়াতে কিন্তু কার্যকরী। একমাত্র তোমাদের যদি পরীক্ষাতে যদি প্রশ্ন জিজ্ঞেস করে যে একমাত্র কোন জায়গা ছাড়া, এমন প্রশ্ন আমরা দেখেছি আগের বছর বিভিন্ন জায়গায়, যেমন উড়িষ্যা ফরেস্ট গার্ড, এমন প্রশ্ন দেখেছি, তখন আনসার হবে নান অফ দিস। তোমাদের অপশনে দিয়ে দেবে জম্মু কাশ্মীর, লাদাখ, আন্দামান, এগুলোতেও কিন্তু প্রযোজ্য এটা ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980। একমাত্র কোনটা ছাড়া তোমরা দেবে নান অফ দিস। ঠিক আছে, এটা কিন্তু কনফিউজ করার জন্য তোমাদের কিন্তু দিতে পারে। পুরো ইউনিয়ন টেরিটরি, স্টেট যা যা আছে ভারতবর্ষের, মানে টেরিটরির আন্ডারে সবগুলোর মধ্যে কিন্তু এই আইনটা প্রযোজ্য, ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980। ঠিক আছে, এই আইনটা এটা বলে যে কেন্দ্রের অনুমতি ছাড়া, সেন্ট্রালের অ্যাপ্রুভেল ছাড়া বনভূমি যেটা আছে, ফরেস্ট ল্যান্ড যেটা আছে, সেটাকে নন ফরেস্ট পারপাসে কিন্তু ইউজ করা যাবে না সেন্ট্রাল গভর্নমেন্টের, কেন্দ্র সরকারের অ্যাপ্রুভেল ছাড়া। নন ফরেস্ট পারপাসে কীভাবে ইউজ হয়, যেমন কৃষির কাজে বা মাইনিংয়ের কাজে, এগুলো ব্যবহার করা যাবে না। ঠিক আছে, ফরেস্ট কিন্তু কনকারেন্ট লিস্টে আছে। স্টেট লিস্ট থেকে 42তম সংবিধানের সংশোধন 1976 সনের অনুযায়ী সেটা কিন্তু স্টেট লিস্ট থেকে সমবায় লিস্ট যেটা বলে সেটাতে কিন্তু চলে এসছে। ঠিক আছে, এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। সমবায় তালিকায় চলে এসছে ভায়া 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976, উইচ ইজ কল্ড অ্যাজ দ্য মিনি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ভালো করে কিন্তু মনে রাখতে হবে। আর এই যে আইনটা ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980, ঠিক আছে, এই আইনটা কিন্তু আর্টিকেল 48A, একটু আগে যেটা বলেছি, আরেকটা হচ্ছে আর্টিকেল 51AG, অনুচ্ছেদ 48, অনুচ্ছেদ 51 এর ক্লজ জি, এগুলোর সাথেও কিন্তু সম্পর্কিত এই এই অ্যাক্টটা, ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980, ভেরি ইম্পর্ট্যান্ট। তোমাদের কিন্তু যখন জয়েন করবে অ্যাজ ফরেস্ট গার্ড তোমাদের কিন্তু জিজ্ঞেস করা হবে এটার থেকে, তোমাদের ট্রেনিং কিন্তু দেওয়ানো হবে, ইন্টারভিউতেও জিজ্ঞেস করবে, পরীক্ষাতেও দেখবে এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। ঠিক আছে, আর এই যে তোমাদের এই যে আইনটা, এটার বেশ কিছু সেকশন আছে, যেমন ফরেস্ট কনজারভেশন অ্যাক্টের একটা আছে সেকশন 2, লিখে রাখো, সেকশন 2 আছে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980। এটা বলে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রায়র অ্যাপ্রুভেল নিতে হবে রাজ্য সরকারেরও, ইভেন যদি কোনো বনভূমি ওনারা ডাইভার্ট করতে চান,
ঠিক আছে, এই ধারা আমাদেরকে বলছে যে যে কোনো রাজ্য বনভূমি অন্য কাজে ব্যবহার বা অসংরক্ষিত করার আগে কেন্দ্র সরকারের সেন্ট্রাল গভর্নমেন্টের পূর্ব অনুমোদন নেওয়া কিন্তু বাধ্যতামূলক, ইট ইজ কম্পালসারি, সেকশন 2 বলছে। ঠিক আছে, এটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আরেকটা আছে সেকশন 3A, ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980 সেকশন 3A, এটাতে বলে, আর এই সেকশন 3A-টা 1988 সনে এই ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980-তে কিন্তু যুক্ত করে দেওয়া হয়। সেকশন 3A বলে যে যারা এই একটু আগে যে বললাম সেকশন 2-তে যা যা আছে, যারা এটা ভায়োলেট করবে তাদের কিন্তু 15 দিনের মতো এদের কিন্তু জেল হতে পারে ফর ভায়োলেটিং সেকশন 2, ভায়োলেটিং দ্য প্রভিশনস অফ সেকশন 2। ঠিক আছে, এগুলো ভালো করে তোমাদের কিন্তু মনে রাখতে হবে। মনে রাখবে এই যে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980 এটা ঠিকঠাকভাবে ইমপ্লিমেন্ট করা হচ্ছে কিনা তার জন্য একটা নোডাল মিনিস্ট্রি আছে। নোডাল মিনিস্ট্রিটা হচ্ছে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, MEOFCC, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক, ভারত সরকার দ্বারা এটা কিন্তু পরিচালিত নোডাল মন্ত্রক। এটা নোডাল মানে প্যারেন্ট, মানে এই মন্ত্রক এটাকে পরিচালনা করে। এটার বিভিন্ন শাস্তি, বিভিন্ন প্রভিশনস কিছু ঠিক করার হলে সেগুলো সব ডিসিশন নেবে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। আর মনে রাখবে একটা ইম্পর্ট্যান্ট জাজমেন্ট আছে একটা কেসের, কেসটার নাম হচ্ছে, লিখে রাখো, TN গোদাবর্মন, TN গোদাবর্মন, GODAVARMAN, গোদাবর্মন কেস 1996 সনের, TN গোদাবর্মনস কেস, মানে বর্মনের যে কেসের রায়। ঠিক আছে, এই রায়টা কি করেছে, এই যে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট, বন সংরক্ষণ আইন 1980, সেটার স্কোপটা আরও বাড়িয়ে দিয়েছে। স্কোপটা বাড়িয়ে মানে কি বলবো, মানে সমস্ত ক্যাটাগরির যেই মানে ভূমি আছে, ঠিক আছে, সমস্ত ক্যাটাগরির যে ভূমি আছে সেগুলোর মধ্যে বনের যে এলাকাগুলো আছে সবগুলোকে এই ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980 মানে নিয়ন্ত্রণে কিন্তু আনা হয়েছে। এই রায়ের মানে কি বলেছে, অভিধানগতভাবে কি বলা হয়েছে, বন শব্দটির যে অর্থ বজায় রাখে এমন সমস্ত ভূমিতে এই আইনের পরিধি বিস্তার করা হয়। ডিমড ফরেস্ট আছে, ডিমড ফরেস্ট মানে যেগুলো ফরেস্ট না কিন্তু ফরেস্ট হওয়ার যোগ্য হতে পারে, আগামী দিনে ফরেস্ট ডিক্লেয়ার হতে পারে, সেগুলোকে এই ফরেস্ট কনজারভেশন অ্যাক্টের আন্ডারে কিন্তু আনা হয়েছে। TN গোদাবর্মন কেস 1996 সনের, জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, এইবার আরেকটা জিনিস মনে রাখো, ভেরি ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স। এই যে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980 2023 সালে এটাকে সংশোধন করা হয়েছে, এই আইনটিকে সংশোধন করে এই আইনটার নামকরণ করা হয়েছে নিউ নেম। এই আইনটার নিউ নেম রাখা হয়েছে VAN, VAN ব্র্যাকেটে সংরক্ষণ, संरक्षण SANRAKSHAN, संरक्षण एवं EVAM संवर्धन, संरक्षण एवं संवर्धन अधिनियम 2023। সেম এটা আগে ছিল ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980, বন সংরক্ষণ আইন 1980, এখন হয়ে গেছে বন সংরক্ষণ এবং সংবর্ধন অধিনিয়ম 2023 সালে কিন্তু এটা সংশোধন, কিন্তু নামটা কিন্তু পাল্টানো হয়েছে। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। কিন্তু একটা এক্সেপশন আছে, এটা একটু নোট ডাউন করে রাখো। মানে যেই সমস্ত ফরেস্ট ল্যান্ডগুলো আছে, ভালো করে বুঝে রাখো আর লিখেও রাখো, যেই সমস্ত বনের এলাকাগুলো আছে যেগুলো ইন্টারন্যাশনাল বর্ডারের 100 কিলোমিটারের মধ্যে অবস্থিত, ইন্টারন্যাশনাল বর্ডার আন্তর্জাতিক সীমান্তের 100 কিলোমিটারের মধ্যে থাকা বনভূমিগুলো কিন্তু এই আইনের আন্ডারে কিন্তু আসে না ফর ন্যাশনাল সিকিউরিটি পারপাস বা প্রজেক্ট। ন্যাশনাল সিকিউরিটির প্রজেক্ট ইমপ্লিমেন্ট হয় সেই সমস্ত জায়গাগুলোতে, খুবই স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্ট্যান্ট। তার জন্য এই ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980 কিন্তু 100 কিলোমিটার এরিয়ার আন্ডারে যদি কোনো ফরেস্ট ল্যান্ড থাকে ইন দ্য ইন্টারন্যাশনাল বর্ডার্স, তখন কিন্তু এগুলো এই ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980-র আওতায় কিন্তু আসে।
আসে না। এগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, প্রিভেন্ট ডাইভার্সন অফ ফরেস্ট ল্যান্ড উইদাউট অ্যাপ্রুভেল বা অনুমতি ছাড়া বনভূমি অন্য কাজে ব্যবহার রোধ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হুইচ অ্যাক্ট প্রোভাইডস লিগ্যাল প্রোটেকশন টু ওয়াইল্ড অ্যানিমেলস, বার্ডস অ্যান্ড প্ল্যান্টস? কোন আইন বন্যপ্রাণী, পাখি ও উদ্ভিদকে আইনি সুরক্ষা দেয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972। ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972। মনে রাখবে 9ই সেপ্টেম্বর 1972 সনে, 9 সেপ্টেম্বর 1972-তে পার্লামেন্ট কিন্তু ভারতের সংসদের দ্বারা কিন্তু প্রণীত হয়েছিল এই আইনটার নাম হচ্ছে বন্যপ্রাণী প্রোটেকশন অ্যাক্ট 1972। ঠিক আছে, মানে বন্যপ্রাণী সংরক্ষণ আইন বা সুরক্ষার জন্য আইন, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972, ভেরি ইম্পর্ট্যান্ট ফর আপকামিং এক্সামস। ঠিক আছে, মনে রাখবে এই যে 42তম যে সংবিধানের সংশোধনটা যেটা 1976 সনে করা হয়েছিল, ঠিক আছে, সেটার মধ্যে বনকে ফরেস্টও কিন্তু 5টা সাবজেক্টের মধ্যে একটা ছিল, যেটা আমরা প্রথমেই বুঝিয়েছিলাম, আশা করি তোমরা নোট ডাউন করেছো। তার মধ্যে কিন্তু এই বনের পাশাপাশি প্রোটেকশন অফ ওয়াইল্ড অ্যানিমেলস অ্যান্ড বার্ডস, বন্যপ্রাণী ও পাখির সুরক্ষাকেও কিন্তু স্টেট লিস্ট থেকে কনকারেন্ট লিস্টে কিন্তু নেওয়া হয়েছিল, রাজ্য তালিকা থেকে যুগ্ম তালিকায় বা সমবায় তালিকায় কিন্তু স্থানান্তরিত করা হয়েছিল। তার মধ্যে কিন্তু ছিল প্রোটেকশন অফ ওয়াইল্ড অ্যানিমেলস অ্যান্ড বার্ডস। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। আর আর্টিকেল 48A, যেটাকে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির পার্ট করা হয়েছে এই 42তম সংবিধানের সংশোধন আইনের দ্বারা, সেটাও কিন্তু রাজ্যকে বলে তোমারও কিন্তু দায়িত্ব পরিবেশ ও বন্যপ্রাণী কী করা, রক্ষা করা। এই আর্টিকেল 48A তোমাদের কিন্তু মনে রাখতে হবে। আরেকটা বলেছিলাম 51A ক্লজ জি, 51A ক্লজ জি, এটা বলে প্রত্যেকটা ভারতবর্ষের মানুষের ফান্ডামেন্টাল ডিউটি, প্রত্যেকটা সিটিজেনের বন্যপ্রাণী, পরিবেশ ও বন রক্ষা করা। ঠিক আছে, বন্যপ্রাণীও কিন্তু আছে, তার জন্য তোমাদের বললাম। ঠিক আছে, এইবার এই যে তোমাদের আমরা যা এখন পর্যন্ত বললাম ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, সেটার মধ্যে কিছু কিছু সংশোধন করা হয়েছে, সেগুলো তোমাদের জন্য জেনে রাখা জরুরি, পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করতে পারে। 2002-এ একটা সংশোধন করা হয়েছে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972-তে। এখানে আরও বেশি করে কঠোরতম পেনাল্টি, লিখে রাখো, কঠোরতম পেনাল্টি বা অন্যান্য নিউ যে প্রোটেক্টেড এরিয়াস সেগুলোর ইন্ট্রোডিউস করা হয়েছে, যেমন সামাজিক সংরক্ষণাগার, ঠিক আছে, বা সংরক্ষণাগার, যেটাকে বলে কনজারভেশন রিজার্ভস বা কমিউনিটি রিজার্ভ, সেগুলোকে কিন্তু অ্যাড করা হয়েছে 2002-এ। পেনাল্টি আরও বাড়ানো হয়েছে যারা এটা ভায়োলেট করবে এই আইনটা। 2006-এও অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, সংশোধন করা হয়েছে এই ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972-তে। 6 সংশোধন করে একটা জিনিস ক্রিয়েট করা হয়েছে যেটা তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে NTCA, ন্যাশনাল, লিখে রাখো, ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি। টাইগার, T ফর টাইগার, C ফর কনজারভেশন, A ফর অথরিটি। জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষ কিন্তু গঠন করা হয় 2006 সালে, এই আইনটাকে সংশোধন করে 2006 সালে, ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি। ঠিক আছে, তেমনিভাবে আরেকবার সংশোধন করা হয় 2022 সালে, এই যে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972-কে 2022 সালে অ্যামেন্ডমেন্ট করে অনেক বড় স্ট্রাকচারাল চেঞ্জ আনা হয়েছে। ঠিক আছে, নাম্বার অফ শিডিউলস ছিল 6টা, সেটাকে কমিয়ে 4টা করা হয়েছে। ঠিক আছে, যাতে বেটার আন্ডারস্ট্যান্ডিং করা যায় বা বিভিন্ন প্রভিশন যাতে আরও সিম্পলার করা যায়, কমিয়ে আনা যায়, বুঝতে যাতে প্রবলেম না হয়। 2022 সালে কি করা হয়েছে, এই প্রধান কাঠামোগত পরিবর্তন করা হয়েছে এটাতে। ঠিক আছে, বিভিন্ন নিয়মের সঙ্গে সামঞ্জস্য রেখে এটার তফসিলের সংখ্যা ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টে 1972 6 থেকে কমিয়ে 4 কিন্তু করা হয়েছে। ভেরি ইম্পর্ট্যান্ট ফর আপকামিং এক্সামস। ঠিক আছে, এই 2022-এর সংশোধনের পর যে 4টা শিডিউল আছে তার এগুলো একটু লিখে রাখো। শিডিউল 1 তফসিল 1 বলেছে যেগুলো এন্ডেঞ্জার্ড স্পিসিস আছে, লিখে রাখো ভালো করে, এন্ডেঞ্জার্ড স্পিসিস, বাংলায় লিখবে তোমরা বিলুপ্ত প্রায় প্রজাতি, যেমন কোনগুলো, টাইগার, এলিফ্যান্ট, বিলুপ্ত প্রায় প্রজাতি, এন্ডেঞ্জার্ড স্পিসিস যেগুলো আছে সেগুলোকে হাইয়েস্ট প্রোটেকশন দেওয়ার কথা বলা হয়েছে, হাইয়েস্ট প্রোটেকশন, যাতে করে যারা ভায়োলেট করবে তাদের যাতে
স্ট্রিক্ট পেনাল্টি যাতে তাদের উপর যাতে ইম্পোজ করা হয় সেটাই কিন্তু বলা হয়েছে শিডিউল 1-এ, এন্ডেঞ্জার স্পিসিস বা বিলুপ্ত প্রায় প্রজাতিদের জন্য। ঠিক আছে, তেমনিভাবে 2022-এর অ্যামেন্ডমেন্টের পরে শিডিউল 2-তে কি কি প্রভিশনস বলা আছে, ঠিক আছে, বলা আছে সেই সমস্ত প্রাণী প্রজাতিগুলোর মানে অ্যানিম্যাল স্পিসিস, সেই সমস্ত অ্যানিম্যাল স্পিসিসগুলোর কথা বলা আছে, মানে যেগুলো হাই লেভেল অফ প্রোটেকশন তো পাবে কিন্তু ভায়োলেশন করলে শিডিউল 1 ভায়োলেশন করলে যতটা পেনাল্টি হওয়ার কথা ছিল শিডিউল 2-তে সেই অ্যানিম্যালসগুলোর যে প্রভিশনস দিয়ে প্রোটেক্টেড আছে সেগুলো ভায়োলেট করলে ততটা পেনাল্টি দেওয়া হবে না। ঠিক আছে, তেমনিভাবে শিডিউল 3 এই ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 2022-এর অ্যামেন্ডমেন্টের পরে শিডিউল 3-তে বলা আছে প্ল্যান্ট স্পিসিস, উদ্ভিদের প্রজাতির, ঠিক আছে, উদ্ভিদের প্রজাতিকে প্রোটেক্ট করার কথা বলা আছে। ঠিক আছে, এদের যে কাল্টিভেশন বা ইললিগেলি মানে এদের তুলে নিয়ে যাওয়া কোনো জায়গা থেকে সেগুলো যাতে প্ল্যান্ট স্পিসিসকে, ভেরিয়াস টাইপস অফ প্ল্যান্ট স্পিসিসকে যাতে প্রোটেক্ট করা যায় তার ব্যাপারে লেখা আছে এই শিডিউল 3-তে। তেমনিভাবে লাস্ট শিডিউল, কারণ 6টা থেকে কমিয়ে 4টা করা হয়েছিল, শিডিউল 4-এ মানে বিভিন্ন স্পিসিস লিস্ট করা আছে, মানে বিভিন্ন যে প্রজাতির ব্যাপারে লেখা আছে যেগুলো সাইটসের আন্ডার আছে, সিআইটিএস মানে কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার্ড স্পিসিস অফ ওয়াইল্ড ফ্লোরা অ্যান্ড ফোনা। আবার লিখো কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার্ড স্পিসিস অফ ওয়াইল্ড ফ্লোরা অ্যান্ড ফোনা, মানে বন্যপ্রাণী উদ্ভিদের বিলুপ্তপ্রায় প্রজাতির আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত কনভেনশন। এটা একটা কনভেনশন, এটার আন্ডারে যা যা প্রাণীগুলো আছে, ঠিক আছে, যা যা প্রাণীগুলো আছে বা উদ্ভিদগুলো আছে সেগুলো শিডিউল 4-এ, সেগুলোর প্রোটেকশনের ব্যাপারে শিডিউল 4-এ লেখা আছে 2022-এর অ্যামেন্ডমেন্টের পরে আন্ডার ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972। ঠিক আছে, এভাবে তোমাদের কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, তারপর কিছু স্ট্যাটুয়েটরি বডিসের কথা লিখে রাখো, যেগুলো কিছু সংস্থা আছে যেগুলোর ব্যাপারে তোমাদের জিজ্ঞেস করতে পারে পরীক্ষায়। একটা আছে ন্যাশনাল ওয়াইল্ড লাইফ বোর্ড, ন্যাশনাল ওয়াইল্ড লাইফ বোর্ড বা ন্যাশনাল বোর্ড ফর ওয়াইল্ড লাইফ, NBWL, ন্যাশনাল বোর্ড ফর ওয়াইল্ড লাইফ বা ন্যাশনাল ওয়াইল্ড লাইফ বোর্ড। ঠিক আছে, এর চেয়ারম্যান হলেন ভারতের প্রধানমন্ত্রী অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদীজি। ঠিক আছে, আর এই বোর্ডটাই কিন্তু বন্যপ্রাণী সংরক্ষণের অনুমোদনের জন্য বা নিয়ন্ত্রণের জন্য এটাই কিন্তু শীর্ষ সংস্থা হিসেবে কিন্তু কাজ করে। ইট অ্যাক্টস এজ দ্য অ্যাপেক্স বডি ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন অ্যাপ্রুভেলস। এগুলো লিখে রাখো খাতায়, তাহলে তোমাদের রিভিশন দিতে সুবিধা হবে। আরেকটা আছে কি স্টেট ওয়াইল্ড লাইফ বোর্ড, স্টেট ওয়াইল্ড লাইফ বোর্ড বা স্টেট বোর্ড ফর ওয়াইল্ড লাইফ, SBWL। ঠিক আছে, এটার যিনি চেয়ারপারসন, ঠিক আছে, চেয়ারপারসন বা চেয়ারম্যান, উনি হচ্ছেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী, চিফ মিনিস্টার। যাতে করে স্টেট লেভেল ওয়াইল্ড লাইফ কনজারভেশন যাতে করা যায় তার জন্য স্টেট বোর্ড ফর ওয়াইল্ড লাইফ, যেমন আমাদের ত্রিপুরারও কিন্তু আছে ওয়াইল্ড লাইফ কনজারভেশন বোর্ড। ঠিক আছে, আরেকটা আছে কি সেন্ট্রাল জু অথরিটি, CZA বলা হয়, সেন্ট্রাল জু অথরিটি, কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। 1992 সনে এটা প্রতিষ্ঠিত করা হয়েছে। ভারতের যে সমস্ত চিড়িয়াখানা সেগুলো তদারকি করা, নিয়ন্ত্রণ করা, কোনো জায়গাকে চিড়িয়াখানা হিসেবে ঘোষণা করার, অ্যাপ্রুভেল দেওয়ারও দায়িত্ব কিন্তু সেন্ট্রাল জু অথরিটির। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। আরেকটা জিনিস মনে রাখো, পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে ওয়াইল্ড লাইফ, লিখে রাখো ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো, এটা ইন শর্টে বলা হয় WCCB, বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরো। ঠিক আছে, যাতে করে বন্যপ্রাণীদের সাথে কোনো ক্রাইম হলে, কোনো অপরাধ হলে বা কোনো অবৈধ কোনো ব্যবসা, সেটার যাতে মোকাবেলা করা যায় সেটার জন্য ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো কিন্তু প্রতিষ্ঠিত করা হয়েছিল। মানে সেটা হচ্ছে কি বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরো। এগুলো তোমরা কিন্তু একটু লিখে রাখো কষ্ট করে, জিজ্ঞেস করতে পারে পরীক্ষার মধ্যে। ঠিক আছে, এবার আমরা নেক্সট প্রশ্ন দিকে এগিয়ে যাচ্ছি। এই প্রশ্নটার কারেক্ট আনসার ছিল ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972, অপশন নাম্বার বি। নেক্সট, হুইচ অথরিটি ডিক্লেয়ার্স এ ন্যাশনাল পার্ক, জাতীয় উদ্যান ঘোষণার ক্ষমতা কার?
কারেক্ট আনসার ইজ স্টেট গভর্নমেন্ট, রাজ্য সরকারের। অপশন নাম্বার বি, স্টেট গভর্নমেন্ট ইজ দ্য কারেক্ট আনসার। টোটাল 2026 অনুযায়ী ভারতে টোটাল আছে 107টা ন্যাশনাল পার্ক। লিখে রাখো, জাতীয় উদ্যান ভারতে টোটাল 107টা আছে এখন পর্যন্ত, ভিডিও রেকর্ড করা পর্যন্ত। এই যে পার্কগুলো টোটাল অ্যাপ্রক্সিমেটলি 44,403 কিলোমিটার স্কোয়ার এরিয়া কিন্তু কাভার করে, যেটা ভারতের টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়ার 1.35%। 1.35%, ঠিক আছে। সবচেয়ে বেশি ন্যাশনাল পার্ক আছে কোন রাজ্যে? মধ্যপ্রদেশ, ঠিক আছে। আছে 11টা ন্যাশনাল পার্ক আছে মধ্যপ্রদেশে। তারপরই আছে আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড, যেখানে 9টা পার্ক আছে। এগুলো ভালো করে লিখে রাখো, স্ট্যাটিক জিকের পয়েন্ট অফ ভিউতে ইম্পর্টেন্ট। টিপিএসসি, জিআরবিটি কোড সব পরীক্ষার জন্য কিন্তু এই ক্লাসটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এগুলো তোমাদের কিন্তু লিখে রাখতে হবে। মনে রাখবে, একমাত্র স্টেট যেখানে কোনো ন্যাশনাল পার্ক নেই সেটা হচ্ছে পাঞ্জাব, কোনো জাতীয় উদ্যান নেই, ঠিক আছে। আর এই ন্যাশনাল পার্কসগুলো ডিক্লেয়ার করা হয়, আগের কোশ্চেনে বলেছি, আন্ডার ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972। বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972-এর অধীনে জাতীয় উদ্যান কিন্তু ঘোষণা করা হয়। একটু আগে কিন্তু আমরা বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। এগুলো কিন্তু মনে রাখতে হবে। আর আরও কিছু জিনিস মনে রাখো যেগুলো পরীক্ষায় জিজ্ঞেস করে। ওল্ডেস্ট ন্যাশনাল পার্ক, সবচেয়ে প্রাচীনতম জাতীয় উদ্যান কোনটি ভারতবর্ষের? সেটা হচ্ছে জিম করবেট। জিম করবেট জাতীয় উদ্যান ন্যাশনাল পার্ক, যেটা 1936 সেটা প্রতিষ্ঠিত করা হয়। উত্তরাখণ্ডে কিন্তু অবস্থিত। এই 1936 সনে এটা যখন প্রতিষ্ঠিত হয় তখন এটার নাম ছিল হেইলি ন্যাশনাল পার্ক। HAILEY, হেইলি ন্যাশনাল পার্ক, হেইলি জাতীয় উদ্যান নামে কিন্তু নাম ছিল। এটাই হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে প্রথম ও সবচেয়ে প্রাচীনতম জাতীয় উদ্যান, ওল্ডেস্ট আর ফার্স্ট ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া, ঠিক আছে। এটা মনে রাখতে হবে। আরেকটা জিনিস জেনে রাখো, এটা প্রায়ই কিন্তু প্রশ্নে জিজ্ঞেস করে, ভালো করে লিখে রাখবে। একটা হচ্ছে হেমিস, HEMIS, হেমিস ন্যাশনাল পার্ক, হেমিস জাতীয় উদ্যান। এটা কিন্তু লাদাখে অবস্থিত। এটাই হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বড় লার্জেস্ট ন্যাশনাল পার্ক, যেটা টোটাল এরিয়া হচ্ছে 4,400 কিলোমিটার স্কোয়ার, 4400 কিলোমিটার স্কোয়ার টোটাল এটার বর্গ কিলোমিটার, মানে টোটাল এলাকা জুড়ে এটা কিন্তু বিস্তৃত। 4,400 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এটা বিস্তৃত। হেমিস ন্যাশনাল পার্ক লাদাখে অবস্থিত। রিপিটেডলি কিন্তু প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করে, ঠিক আছে। সবচেয়ে স্মলেস্ট, সবচেয়ে ক্ষুদ্রতম বা সবচেয়ে ছোট ন্যাশনাল পার্ক কোনটা? সেটা হচ্ছে সাউথ বটন ন্যাশনাল পার্ক। এটা কোথায় অবস্থিত? সাউথ বটন আইল্যান্ড ন্যাশনাল পার্ক, ঠিক আছে। সাউথ বটন আইল্যান্ড ন্যাশনাল পার্ক সেটা হচ্ছে আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডে অবস্থিত। সেটা জাস্ট 0.03 কিলোমিটার স্কোয়ার এরিয়া কিন্তু কাভার করে। 0.03 কিলোমিটার স্কোয়ার এরিয়া কিন্তু কাভার করে। এটা কিন্তু মনে রাখতে হবে। সবচেয়ে নতুন যেটাকে ন্যাশনাল পার্ক ঘোষণা করা হয়েছে, ঠিক আছে, সেটা হচ্ছে সিমলিপাল ন্যাশনাল পার্ক। সেটা উড়িষ্যাতে অবস্থিত। সিমলিপাল টাইগার রিজার্ভও কিন্তু আছে, টাইগার রিজার্ভ জিজ্ঞেস করলে সেটাও কিন্তু উড়িষ্যাতে অবস্থিত। আরেকটা আছে আসামে, নিউয়েস্ট, মানে নতুনভাবে ডিক্লেয়ার করা হয়েছে। আসামেরটা হচ্ছে সিখনা, SIKHNA, সিখনা জৌলওয়াহো, JWHWLAO, সিখনা জৌলাও ন্যাশনাল পার্ক আসামে কিন্তু অবস্থিত। সিমলিপাল ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? ন্যাশনাল পার্ক মানে জাতীয় উদ্যান উড়িষ্যাতে, আর সিকনা জাওলাও ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান আসামে। এগুলোকে নতুনভাবে ঘোষিত করা হয়েছে 2025-এ। এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে কারেন্ট অ্যাফেয়ার্সে, ঠিক আছে। অনলি ফ্লোটিং ন্যাশনাল পার্ক, ভাসমান, একমাত্র ভারতের ভাসমান জাতীয় উদ্যান কোনটা? সেটা হচ্ছে, পড়িয়েছি তোমরা জানো রেগুলার যারা ক্লাস ফলো করো, কেইবুল লামজাও জাতীয় উদ্যান। এটা কোথায় অবস্থিত? মণিপুরে, লোকটাক লেকের উপর অবস্থিত, লোকটাক লেক। আর এটাই হচ্ছে, ইট ইজ দ্য ওয়ার্ল্ডস অনলি ফ্লোটিং ন্যাশনাল পার্ক। এটা হচ্ছে বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান, ঠিক আছে, যেটার মধ্যে বিপন্ন যেই প্রাণী আছে, এন্ডেঞ্জার্ড, সাংগাই, SANGAI, সাংগাই ব্রাউন ডিয়ার, সেটা কিন্তু পাওয়া যায়। মানে বাদামি কালারের যে হরিণ, সাংঘাই হরিণ, এন্ডেঞ্জার্ড স্পিসিস, বিপন্ন প্রায় প্রাণী, সেটা কিন্তু পাওয়া যায়, ঠিক আছে।
অনেক কিছু কিন্তু বলে দিলাম। আরও কিছু লিখে রাখো যেগুলো জিজ্ঞেস করতে পারে, মনে রাখবে প্রশ্ন কিন্তু চলেই এসছে, ধরে রাখো এতক্ষণ যা যা পড়েছি এগুলোর থেকে একটা, ঠিক আছে। আরও কিছু লিখে রাখো, সবচেয়ে হাইয়েস্ট অল্টিটিউডে অবস্থিত এইরকম ন্যাশনাল পার্ক কোনটা? অল্টিটিউড মানে উচ্চতায়, হাইয়েস্ট অল্টিটিউডে সেটা হচ্ছে হেমিস ন্যাশনাল পার্ক, লাদাখ, ঠিক আছে। এটার মধ্যে স্নো লিওপার্ড কিন্তু দেখা যায়, স্নো লিওপার্ড, তুষার চিতার, কিন্তু তুষার চিতার জন্য হেমিস ন্যাশনাল পার্ক জাতীয় উদ্যান কিন্তু বিখ্যাত, ঠিক আছে। আরেকটা জিনিস আছে সুন্দরবন, এটাও লিখে রাখো, সুন্দরবন ন্যাশনাল পার্ক, সুন্দরবন ন্যাশনাল পার্ক, ঠিক আছে। এটা ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত, পশ্চিমবাংলায় অবস্থিত। এটা কিন্তু একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ঠিক আছে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আর এটি হচ্ছে লার্জেস্ট হ্যালোফাইটিক ম্যানগ্রোভ রেইন ফরেস্ট, যেটার মধ্যে থাকে রয়্যাল বেঙ্গল টাইগার, ঠিক আছে। এটি হচ্ছে বিশ্বের বৃহত্তম লবণাক্ত ম্যানগ্রোভ অভয়ারণ্য, অরণ্য, যা রয়্যাল বেঙ্গল টাইগার যেখানে কিন্তু বসবাস করে, রয়্যাল বেঙ্গল টাইগার, ভেরি ইম্পর্ট্যান্ট ফর আপকামিং এক্সাম। আরও কিছু লিখে রাখো, দেখো এত ইনফরমেশন বলে দিচ্ছি, তোমরা যদি নোট ডাউন করে রাখতে পারো একটা প্রশ্ন তোমাদের মিস হবে না, এতটুকু গ্যারান্টি দিয়ে বলছি। যারা নোটস নিয়েছো তারা ক্লাস কিন্তু অবশ্যই ফলো করবে। কাজিরাঙ্গা যে ন্যাশনাল পার্ক আছে, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক তোমরা সবাই জানো আসামে অবস্থিত। এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের যেই ওয়ান হর্নড রাইনোসোরাস পাওয়া যায়, ঠিক আছে, সেটা যতটা পরিমাণ পাওয়া যায় সেটা সারা পৃথিবীর 3/2 ভাগ ওয়ান হর্ন রাইনোসরাস পাওয়া যায় কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, আসামে। ভেরি ইম্পর্ট্যান্ট ফর আপকামিং এক্সাম, রিপিটেডলি কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে। এটা মনে রাখতে হবে। গির ন্যাশনাল পার্ক, গির ন্যাশনাল পার্ক এটা হচ্ছে গুজরাটে অবস্থিত গির জাতীয় উদ্যান, GIR, গির জাতীয় উদ্যান। সেখানে একমাত্র এশিয়াটিক যে লায়ন আছে, এশিয়াটিক লায়ন, এশীয় সিংহ, সেটার বাসস্থান, ঠিক আছে। এশিয়াটিক লায়নের হেবিটেট আছে গির ন্যাশনাল পার্ক গুজরাটে। ভেরি ইম্পর্ট্যান্ট ফর আপকামিং এক্সাম। এবার ত্রিপুরার কথা আমরা চলে আসি। ত্রিপুরাতে আছে টোটাল 2টো ন্যাশনাল পার্ক। কি আছে? একটা হচ্ছে ক্লাউডেড লিওপার্ড, একদম মুখস্থ থাকতে হবে, ক্লাউডেড লিওপার্ড। আরেকটা আছে রাজবাড়ি ন্যাশনাল পার্ক, রাজবাড়িটাকে বাইসন ন্যাশনাল পার্কও কিন্তু বলা হয়, ঠিক আছে। এই যে ক্লাউডেড লিওপার্ড ন্যাশনাল পার্ক জাতীয় উদ্যানটা ত্রিপুরায় আছে, সেটা 2007 সনে সেটা প্রতিষ্ঠিত করা হয়। সিপাহীজলা যেই বন্যপ্রাণী অভয়ারণ্য আছে, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, সেটা সিপাহীজলা জেলায়, সেখানে কিন্তু অবস্থিত এটা, ঠিক আছে। সেখানে বেসিক্যালি ক্লাউডেড লিওপার্ড কিন্তু সংরক্ষণ করা হয়। ক্লাউডেড লিওপার্ড যেটা হচ্ছে স্টেট অ্যানিম্যাল অফ ত্রিপুরা, ক্লাউডেড লিওপার্ড তোমাদের কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। স্পেকটাকেল মাঙ্কিও মনে রাখতে হবে, ক্লাউডেড লিওপার্ডও কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ইট ইজ ডেডিকেটেড টু দ্য কনজারভেশন অফ ক্লাউডেড লিওপার্ড। আর এই মানে সিপাহীজলার ভেতরে যে ক্লাউডেড লিওপার্ড ন্যাশনাল পার্ক আছে, সেটার মধ্যে কিন্তু কি পাওয়া যায়? ফেরিস লিফ মাঙ্কি মানে চশমা বানরও কিন্তু পাওয়া যায়, ঠিক আছে। এগুলো তোমাদের মনে রাখতে হবে। তেমনিভাবে রাজবাড়ি বা বাইসন ন্যাশনাল পার্কে, এটাও কিন্তু 2007 সালে আনুষ্ঠানিকভাবে এটাকে জাতীয় উদ্যান হিসেবে কিন্তু ঘোষণা করা হয়। এটা তৃষ্ণা যেই বন্যপ্রাণী অভয়ারণ্য আছে, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, কোথায়? বিলোনিয়া, দক্ষিণ ত্রিপুরা জেলায়, সেটার মধ্যে কিন্তু এটা অবস্থিত, ঠিক আছে। আর এটার মেইন অ্যাট্রাকশন হচ্ছে ইন্ডিয়ান বাইসন বা গৌর বলা হয়, GAUR, ইন্ডিয়ান বাইসন, ঠিক আছে। এই প্রাণীর জন্য এটা বিখ্যাত, কনজারভেশন করার জন্য বিখ্যাত। আর সিপাহীজলার যে ক্লাউডেড লিওপার্ড, সেটা হচ্ছে ক্লাউডেড লিওপার্ড ও ফেরিস লিফ মাঙ্কি, সেখানে কিন্তু দেখা যায়। এগুলো তোমাদের ভালো করে কিন্তু ডিটেলসে সব তোমাদের মনে রাখতে হবে যদি পরীক্ষা তোমাদের ক্লিয়ার করতে হয়, ঠিক আছে। এবার আমরা নেক্সট, আচ্ছা, এটার কারেক্ট আনসার ছিল স্টেট গভর্নমেন্ট বা রাজ্য সরকারই কিন্তু মানে একটা জায়গাকে ন্যাশনাল পার্ক হিসেবে কিন্তু ঘোষণা করতে পারে। নেক্সট, প্রজেক্ট টাইগার ওয়াজ লঞ্চড ইন হুইচ ইয়ার? ইট ওয়াজ লঞ্চড ইন 1973, 1973 সনে। এপ্রিল মাসের 1 তারিখ 1973 সনে জিম করবেট যে ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান আছে উত্তরাখণ্ডে অবস্থিত, সেখানে এই প্রজেক্ট টাইগারটা কিন্তু লঞ্চ করা হয়েছিল, ঠিক আছে, 1973 সালের 1 এপ্রিল।
এটা লঞ্চ করা হয়েছিল জিম করবেট ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ড থেকে। প্রাইম মিনিস্টার তখন প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধীজি, উনি কিন্তু এই কনজারভেশন প্রজেক্টটা উনি কিন্তু লঞ্চ করেছিলেন। ঠিক আছে, এই প্রজেক্ট টাইগারের সবচেয়ে প্রথম ডাইরেক্টর ছিলেন কৈলাস সাংখালা। ঠিক আছে, ওনাকে কিন্তু বলা হতো টাইগার ম্যান অফ ইন্ডিয়া, ওনাকে কিন্তু টাইগার ম্যান অফ ইন্ডিয়া কিন্তু বলা হতো। ঠিক আছে, আর এই প্রজেক্ট টাইগারের আন্ডারে ইনিশিয়ালি প্রাথমিকভাবে কিন্তু 9টি যেই টাইগার রিজার্ভস নিয়ে কিন্তু এটা কাজ করা শুরু করেছিল। ঠিক আছে, আর এই প্রজেক্ট টাইগার কিন্তু যে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 আছে, 1972 সনের বন্যপ্রাণী সুরক্ষা আইন, যেটার ব্যাপারে একটু আগে আমরা পড়িয়েছি, সেটার প্রভিশনস দ্বারা কিন্তু প্রজেক্ট টাইগার কিন্তু রান করে। ঠিক আছে, একটু আগে বলেছিলাম ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি NTCA, এই বডিটাই কিন্তু ম্যানেজ করে প্রজেক্ট টাইগারের ইমপ্লিমেন্টেশনটাকে অল ওভার ইন্ডিয়াতে। ঠিক আছে, 2005-এ NTCA এস্টাবলিশ করা হয়েছিল, যেটা টাইগার টাস্ক ফোর্স একটা ক্রিয়েট করা হয়েছিল, সেটা রিকমেন্ডেশনে এই NTCA ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি বা NTCA কিন্তু এস্টাবলিশ করা হয়েছিল। ঠিক আছে, এটা কিন্তু এই প্রজেক্ট টাইগারটা কিন্তু সম্পূর্ণরূপে সেন্ট্রালের দ্বারা স্পন্সর করা একটা স্কিম, যেটা কাজ করছে আন্ডার মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, MOEFCC। ঠিক আছে, এগুলো তোমাদের মনে রাখতে হবে। আরও কিছু ইম্পর্ট্যান্ট ডেটা মনে রাখো যেগুলো পরীক্ষায় জিজ্ঞেস করে, যেমন কারেন্টলি ইন্ডিয়াতে 58 রেজিস্টার্ড টাইগার রিজার্ভস আছে, 58। ঠিক আছে, লেটেস্ট এস্টিমেট হিসেবে 3682টা বাঘ আছে পুরো ভারতবর্ষে, 3682। ঠিক আছে, ভারতে যেই মানে বিশ্বের যে টাইগার পপুলেশন আছে, বাঘের যে জনসংখ্যা আছে, সেটার 70 থেকে 75 বাঘের পপুলেশন কিন্তু আছে ভারতবর্ষে, এটা কিন্তু মনে রাখতে হবে। আর এই যে গণনাটা করে অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশন, AITE, এটা একটা বডি, এটাই কিন্তু এই সেন্সাসটা কিন্তু করে প্রত্যেক 4 বছর পর কিন্তু এই গণনাটা কিন্তু করা হয়। ঠিক আছে, আর একটা ডিজিটাল অ্যাপ আছে, মোবাইলের অ্যাপ, যেটা ফরেস্ট গার্ডরা ইউজ করে টাইগারের যেই বাসস্থানগুলো আছে সেগুলোকে ট্র্যাক করার জন্য। এই অ্যাপটার নাম লিখে রাখো MS, ক্যাপিটাল T, স্মল r, ক্যাপিটাল I, ক্যাপিটাল P, ক্যাপিটাল S, M স্ট্রাইপস নামক অ্যাপটা ফরেস্ট গার্ডরা ইউজ করে টাইগারের হ্যাবিটেট খোঁজার জন্য। MSTRIPES। ঠিক আছে, এগুলো ভালো করে মনে রাখতে হবে। আরও কিছু মনে রাখো, তোমাদের সব বলে দিচ্ছি যেগুলো পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে রিলেটেড যেগুলো। ঠিক আছে, টোটাল 785টা বাঘ একমাত্র মধ্যপ্রদেশেই পাওয়া যায়, 785টা পাওয়া যায়। তার জন্য মধ্যপ্রদেশকে বলা হয় টাইগার স্টেট অফ ইন্ডিয়া কিন্তু বলা হয়। তারপরে সেকেন্ড পজিশনে আছে কর্ণাটকা, সেকেন্ড পজিশন, টোটাল 563 টাইগার্স কিন্তু আছে। তারপরে আছে উত্তরাখণ্ডে আছে 560টা টাইগার কিন্তু পাওয়া যায়, সেন্সাস করে এগুলো কিন্তু বেরিয়েছে এই ডেটাগুলো। ঠিক আছে, এইবার তোমরা মনে রাখো সবচেয়ে বড় টাইগার রিজার্ভ ভারতবর্ষে কোনটা, সেটা হচ্ছে নাগার্জুনা সাগর শ্রীসাইলাম, সেটা অন্ধ্রপ্রদেশ অবস্থিত। এটাই কিন্তু লার্জেস্ট টাইগার রিজার্ভ ইন ইন্ডিয়া এরিয়ার হিসেবে। ঠিক আছে, এরিয়ার হিসেবে মানে কতটুকু এরিয়া নিয়ে অবস্থিত সেটার হিসেবে এটাই কিন্তু লার্জেস্ট টাইগার রিজার্ভ ইন ইন্ডিয়া। ঠিক আছে, স্মলেস্ট হচ্ছে ওরাং টাইগার রিজার্ভ কিন্তু আসামে অবস্থিত। স্মলেস্ট টাইগার রিজার্ভ এরিয়ার ভিত্তিতে। সবচেয়ে বেশি টাইগারের পপুলেশন আছে, এরিয়ার তুলনায় সবচেয়ে বেশি টাইগারের পপুলেশনের ঘনত্ব, ডেন্সিটি বেশি একটা সিঙ্গেল টাইগার রিজার্ভে, সেটা হচ্ছে জিম করবেট টাইগার রিজার্ভ, যেটা একটু আগে বলেছি উত্তরাখণ্ডে কিন্তু অবস্থিত। ঠিক আছে, আরেকটা জিনিস মনে রাখো, এই তারিখটা জিজ্ঞেস করতে পারে 29 জুলাই, যেহেতু এখন জুলাই মাস চলছে, জাস্ট দুদিন আগেই গেছে। 29 জুলাইয়ে কিন্তু আমরা সেলিব্রেট করি ইন্টারন্যাশনাল টাইগার ডে।
ইন্টারন্যাশনাল টাইগার ডে, আন্তর্জাতিক বাঘ দিবস বা ব্যাঘ্র দিবস আমরা কিন্তু পালন করি 29শে জুলাই প্রত্যেক বছর। এগুলো জিজ্ঞেস করতে পারে পরীক্ষায়। কারেক্ট আনসার ইজ 1973 প্রজেক্ট টাইগার কিন্তু লঞ্চ করা হয়েছিল। নেক্সট, হুইচ অ্যাক্ট ইজ কল্ড দ্য আমব্রেলা লেজিসলেশন ফর এনভায়রনমেন্টাল প্রোটেকশন ইন ইন্ডিয়া? ভারতের পরিবেশ সুরক্ষার ছাতা আইন কোনটি? কারেক্ট আনসার ইজ এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986। ঠিক আছে, এটা মে মাসের 1986 সনে এই আইনটা আনা হয়েছিল। কিসের পর? ভোপালে যেই গ্যাসের বিপদ ঘটেছিল, ভোপাল গ্যাস ট্র্যাজেডি, লিক হয়ে গেছিল, অনেক মানুষ যে মারা গেছিল, ভোপাল গ্যাস ট্র্যাজেডি, তারপরে কিন্তু এই আইনটা সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু এনেছিল। ঠিক আছে, যাতে করে কেন্দ্র, সেন্ট্রাল গভর্নমেন্ট প্লাস রাজ্য সরকার যাতে একসাথে কোঅর্ডিনেট করতে পারে পলিউশন কন্ট্রোল করার জন্য, দূষণ নিয়ন্ত্রণ করার জন্য এই আইনটা কিন্তু এনেছিল আফটার ভোপাল গ্যাস ট্র্যাজেডি। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986। ঠিক আছে, আর এই আইনটা ভারতের যেই সংবিধানের আর্টিকেল আছে 253 253 আর্টিকেল 253 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার আন্ডারে এই আইনটা কিন্তু পাস করা হয়েছিল। আর এই আইনটা এসছিল কবে থেকে? 19শে নভেম্বর 1986 থেকে এটা কিন্তু এসছিল, মানে কাজ করা শুরু করেছে। ঠিক আছে, কাজ করা কিন্তু শুরু করেছে, এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। আর এই আইনটার মধ্যে টোটাল 4টা চ্যাপ্টার আর 26টা সেকশন কিন্তু আছে। এই 26টা সেকশনের মধ্যে সেকশন 3 আছে একটা, 3 নাম্বার সেকশন, যেটা খুব গুরুত্বপূর্ণ। এই সেকশন 3টা এই আইনের বলে সেন্ট্রাল গভর্নমেন্টকে সেই রকম পাওয়ার দেয় যাতে ওনারা যাতে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে, মানে এনভায়রনমেন্টাল কোয়ালিটি ইমপ্রুভ করার, প্রোটেকশন করা, পরিবেশ রক্ষা ও মানোন্নয়নের জন্য যা যা করণীয় সেগুলো যাতে সেন্ট্রাল গভর্নমেন্ট করতে পারে সেই পাওয়ারটা কিন্তু দেয় সেকশন 3 অফ এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986 কেন্দ্র সরকারকে। এগুলো কিন্তু মনে রাখতে হবে তোমাদের। ঠিক আছে, আরও কিছু সেকশন আছে এই আইনটার, জেনে রাখো। সেকশন 15 নাম্বার সেকশন বলে যে এই আইনের আন্ডারে যা যা আছে সেগুলো ভায়োলেট করলে 1 লাখ টাকার মতো ফাইন প্লাস 15 বছরের মতো কিন্তু জেল হতে পারে। সেকশন 15 বলে অফ এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986। ঠিক আছে, তোমাদের কিন্তু মনে রাখতে হবে। তারপর সেকশন 19 আছে, সেকশন 19 নাম্বার সেকশন এই এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986-এর। এটা বলে যে কোনো নাগরিক যদি কেস করতে চায় তাহলে মিনিমাম 60 দিনের নোটিশ দিতে হবে সরকারকে। 19 নাম্বার ধারা সেকশন এই আইনটার কিন্তু বলে। ঠিক আছে, যদি কেস করতে চায় কিসের ব্যাপারে? মানে এনভায়রনমেন্টের ব্যাপারে কোনো কিছু যদি কেস করতে চায় কোনো নাগরিক, দেন এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986-এর সেকশন নাম্বার 19 বলে যে প্রত্যেকটা নাগরিকের 60 দিনের কিন্তু নোটিশ দিতে হবে সরকারকে কেস করার আগে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আরেকটা আছে সেকশন 22 এই আইনটার 22 নম্বর সেকশন, সিভিল যে কোর্টসগুলো আছে, কোর্ট কাচারিদেরকে মানে আইনি কোনো পদক্ষেপ নেওয়ার থেকে কিন্তু মানে কি বলবো, বাধা দেয়। ঠিক আছে, বাধা দেয় সেকশন 22। মানে এটা কি করে, এই আইনের আন্ডারে যদি কোনো পদক্ষেপ নেওয়া হয় সেটার এগেনস্টে কোর্ট কোনো কিছু তোমাদের কি করতে পারবে না, কোনো মামলা গ্রহণ করতে পারবে না কোর্ট। এটা বলে সেকশন 22 অফ এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট, এতগুলোই মনে আসছে, এগুলো লিখে রাখো, বাকিগুলো গ্র্যাজুয়ালি আমরা অন্য ক্লাসে কভার করবো। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986। নেক্সট কোশ্চেন, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন ডাইরেক্টস দ্য স্টেট টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট? সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রকে পরিবেশ রক্ষার নির্দেশ দেওয়া হয়েছে? বেসিক্যালি আর্টিকেল তো হচ্ছে 48A, অপশন নাম্বার বি। ঠিক আছে, কিন্তু বেসিক্যালি এনভায়রনমেন্ট প্রোটেকশন কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনে 48A আছে, 51 এর ক্লজ জি আছে, আর্টিকেল 21ও কিন্তু আছে। ঠিক আছে, আর্টিকেল 21ও কিন্তু আছে। এই সবগুলো আর্টিকেল 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 করে কিন্তু ইনসার্ট করা হয়েছিল জাস্ট টু প্রোটেক্ট
জাস্ট টু প্রোটেক্ট হোয়াট? এনভায়রনমেন্ট, ওয়াইল্ড লাইফ, ফ্লোরা অ্যান্ড ফোনা। এগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। এইবার আর্টিকেল 48 এ হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এটা রাজ্যকে ডাইরেকশন দেয় যাতে ফরেস্ট আর ওয়াইল্ড লাইফ প্রোটেকশন করতে পারে। 51 এর ক্লজ জি এটা বলে যে প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব ন্যাচারাল এনভায়রনমেন্ট, ফরেস্ট, লেক, রিভার, ওয়াইল্ড লাইফ এগুলো প্রোটেক্ট করা। আর্টিকেল 21 হচ্ছে রাইট টু লাইফ, জীবনের অধিকার। ঠিক আছে, এটা আর্টিকেল 21 বলে প্রত্যেকটা নাগরিকের, ভারতের নাগরিকের অধিকার আছে ক্লিন আর হেলদি এনভায়রনমেন্ট পাওয়ার, ক্লিন আর হেলদি এনভায়রনমেন্ট পাওয়ার, পরিবেশ পাওয়ার। ঠিক আছে, প্রত্যেকটা নাগরিকের কিন্তু অধিকার আছে। রিলেটেড সব কিছু তোমাদের কিন্তু পড়ে রাখতে হবে। আর এই মনে রাখবে আর্টিকেল 48 আমরা বারবার বলছি এটা কিন্তু ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির কিন্তু পার্ট। ঠিক আছে, এটা সংবিধানের পার্ট 4 এর কিন্তু অন্তর্ভুক্ত, পার্ট 4। ঠিক আছে, আর্টিকেল 51 এ জি আমরা বলেছি। আর্টিকেল 51 এ জি ক্লজ জি এটা পার্ট 4 এতে, পার্ট 4 এর পার্ট এটা কনস্টিটিউশনের। ঠিক আছে, আর্টিকেল 48 এ আর 51 এ জি দুটোই কিন্তু 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 করে কিন্তু ইনসার্ট করা হয়েছিল ভারতের সংবিধানে। এগুলো কিন্তু ভালো করে তোমাদের মনে রাখতে হবে। আর কনকারেন্ট লিস্ট একটু আগে যেমন বললাম আমরা প্রথম দিকে, কনকারেন্ট লিস্টে ঢোকানোর একটাই কারণ হচ্ছে এইগুলো প্রোটেকশন করার ক্ষেত্রে বন্যপ্রাণী বা ফরেস্ট বলো, লেকস বলো, রিভার্স বলো, ওয়াইল্ড লাইফ এগুলো প্রোটেকশনের ক্ষেত্রে পার্লামেন্টও যাতে পাওয়ার পায় অ্যাপার্ট ফ্রম স্টেট, তার জন্যই কিন্তু কনকারেন্ট লিস্টে আনা হয়েছে। কনকারেন্ট লিস্টের সাবজেক্টে বোথ স্টেট অ্যান্ড পার্লামেন্ট ক্যান টেক দ্য ডিসিশনস। ঠিক আছে, আরেকটা আর্টিকেল বলেছি আর্টিকেল 253, 253, এটা কি বলে? পার্লামেন্ট এমন কিছু আইন আনতে পারে, ঠিক আছে, যাতে আন্তর্জাতিক যেই পরিবেশ যেই এগ্রিমেন্টগুলো হয়, ইন্টারন্যাশনাল যেই এনভায়রনমেন্ট এগ্রিমেন্টগুলো হয় সেগুলোকে বজায় রাখতে গভর্নমেন্ট কি করতে পারে? নতুন নতুন আইন কিন্তু আনতে পারে। এটাই বলে আর্টিকেল 253 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। দেখো অনেক কিছু বলে দিলাম, তা আরও কিছু জেনে রাখো, যেহেতু এত কিছু বলে দিচ্ছি। একটা জিনিস জেনে রাখো, 1972-তে 1972 সনে ভারত কিন্তু স্টকহোমে, ঠিক আছে, ইউনাইটেড নেশনস কনফারেন্স অন হিউম্যান এনভায়রনমেন্ট, ইউনাইটেড নেশনস কনফারেন্স অন হিউম্যান এনভায়রনমেন্ট UNCHE কিন্তু অ্যাটেন্ড করেছিল। ঠিক আছে, 1972 সনে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট চালু করেছিলেন ভারত সরকার। 1974 সনে 1974-এ ওয়াটার, লিখে রাখো, ওয়াটার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট, জল দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন কিন্তু কেন্দ্র সরকার এনেছিল। ভেরি ইম্পর্টেন্ট এগুলো ফর আপকামিং এক্সাম। 1974-এ, 1972 হচ্ছে ওয়াইল্ড লাইফ, 74 হচ্ছে ওয়াটার। ঠিক আছে, তেমনিভাবে 1980 সনে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট কিন্তু পাস করা হয়েছিল, যেটা একটু আগে আমরা দেখেছি। ঠিক আছে, তেমনিভাবে 1981 সনে যে এয়ার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন, বায়ু দূষণ মোকাবেলার জন্য যে বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন কিন্তু সেটা প্রণয়ন করা হয়েছিল, এয়ার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট। এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তেমনিভাবে 1986 সনে এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট কিন্তু আর্টিকেল 253-র আন্ডারে কিন্তু পাস করা হয়েছিল ভোপাল গ্যাস ট্র্যাজেডির, গ্যাস দুর্ঘটনার পর। এগুলি একটা একটা করে তোমাদের লিখে রাখতে হবে খাতায়, তো ভালো করে মনে রাখতে হবে, কারণ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আপকামিং এক্সাম। ঠিক আছে, 2010 সালে লিখে রাখো, 2010 সালে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, সেটা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল একটা অ্যাক্ট আইন আনা হয়েছিল, যেটা যে পরিবেশ সংক্রান্ত যে মামলাগুলো আছে সেগুলোর জন্য একটা বিশেষ ফোরাম কিন্তু গঠন করা হয়। সেটার নাম হচ্ছে ন্যাশনাল গ্রিন GREEN ট্রাইব্যুনাল, TRIBUNAL, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। 2010-এ আইনটা কিন্তু আনা হয়। ঠিক আছে, কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, আর্টিকেল 48। নেক্সট, দ্য বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট ওয়াজ এনাক্টেড ইন, জীব বৈচিত্র্য আইন প্রণীত হয় কবে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, 2002 সনে, 2002 সনে। ঠিক আছে, স্পেসিফিক্যালি 5ই ফেব্রুয়ারি 2000। আচ্ছা, এটাও বলে রাখি তোমাদের 2002 সনে এটা এসছিল, মানে এটা প্রণয়ন করা হয়। ঠিক আছে, 2003 সনে পার্লামেন্ট এটা পাস করে, স্পেসিফিক্যালি 5ই ফেব্রুয়ারি 2003 সনে, 5ই ফেব্রুয়ারি 2003 সনে। এগুলো কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, এখন রিসেন্টলি অ্যামেন্ডমেন্ট করা হয়েছে 2023 সালে, এটাকে অ্যামেন্ডমেন্ট করে কি করা হয়েছে, এটার নাম এখন বায়োলজিক্যাল
ডাইভার্সিটি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2023, ঠিক আছে। জীববৈচিত্র্যের সংরক্ষণ করার জন্য কিন্তু এই আইনটা কিন্তু আনা হয়েছিল, ঠিক আছে, যাতে জৈবিক সম্পদ ব্যবহারের ফলে যে প্রাপ্ত সুফল আছে সেগুলো ন্যায্য ও সমতা ভিত্তিক বন্টন করা হয়, যার জন্য কিন্তু বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট কিন্তু এসেছিল, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস মনে রাখতে হবে, ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি, আমরা বলেছিলাম ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি 2003 সনে সেটা প্রতিষ্ঠিত করা হয়। হেডকোয়ার্টার হচ্ছে চেন্নাই তামিলনাড়ুতে। ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি, জাতীয় জীববৈচিত্র্য কর্তৃপক্ষ, ঠিক আছে। প্রত্যেকটা রাজ্যে কিন্তু স্টেট বায়োডাইভার্সিটি বোর্ড আছে, ঠিক আছে। লোকাল বডি লেভেলে যেমন মিউনিসিপ্যালিটি বলো, পঞ্চায়েত বলো, প্রত্যেকটা রাজ্যে আছে বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটি, বিএমসি, ঠিক আছে। এগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, আরও কিছু তোমরা মনে রাখতে পারো, যেমন যেগুলো প্রশ্নে জিজ্ঞেস করতে পারে এগুলো বলে রাখি। একটা আছে বিএইচএস, ফুল ফর্ম হচ্ছে বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট, মানে জীববৈচিত্র্য ঐতিহ্যবাহী স্থান, ঠিক আছে। মানে রাজ্য সরকারই কিন্তু এই বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্টের সেকশন নাম্বার 37 অনুযায়ী রাজ্য সরকারই কিন্তু মানে কি বলবো, কোনো গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্য যেই এলাকাগুলো আছে সেগুলোকে বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট হিসেবে কিন্তু ঘোষণা করতে পারে, বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট। আর ভারতের সবচেয়ে প্রথম বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট হচ্ছে নাল্লুর ট্যামারিন্ড গ্রোভ। এটা কোথায় অবস্থিত? ব্যাঙ্গালোর, কর্ণাটকা। তেঁতুলের বাগান, নাল্লুর, কর্ণাটকা, যে ব্যাঙ্গালোরের, সেটা 2007-এ ভারতের প্রথম বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট হিসেবে কিন্তু ঘোষণা করা হয়েছিল, ঠিক আছে। এগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, কারেক্ট আনসার ইজ 2002, অপশন নাম্বার সি। নেক্সট, ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি ইজ হেডকোয়ার্টার অ্যাট, জাতীয় জীববৈচিত্র্যের কর্তৃপক্ষের সদর দপ্তর কোথায়? এক্ষুনি বলেছি, চেন্নাই তামিলনাড়ু। আচ্ছা, এখানে অপশনে নেই, কারেক্ট আনসার হবে কি? চেন্নাই তামিলনাড়ু, ঠিক আছে। চেন্নাই তামিলনাড়ু হবে কারেক্ট আনসার। এটা প্রতিষ্ঠিত করা হয়েছিল 2003 সনে, ঠিক আছে। এটা বায়োলজিক্যাল যে ডাইভার্সিটি অ্যাক্ট আছে 2002-এর, বৈচিত্র্যময় যেই জৈব আইন আছে 2002-এর, সেটার আন্ডারে কিন্তু একটা স্ট্যাটুয়েটরি বডি হিসেবে এটা কিন্তু এস্টাবলিশ করা হয়েছিল, ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি। এটাও কিন্তু মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জের আন্ডারে কিন্তু কাজ করে। এটার আন্ডারে আছে একজন চেয়ারপারসন থাকে, 10 জন এক্স অফিসিও মেম্বার থাকে, 3 জন নন অফিসিয়াল মেম্বার কিন্তু থাকে, ঠিক আছে। এখানে ন্যাশনাল লেভেল, স্টেট লেভেল ও লোকাল লেভেলের প্রতিনিধিরা কিন্তু 3 ধাপের একটা সিস্টেমে কিন্তু এটা পরিচালনা করে, ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটিকে, ঠিক আছে। এগুলো ভালো করে তোমাদের মনে রাখতে হবে। কারেক্ট আনসার ইস চেন্নাই তামিলনাড়ু, অপশনে নেই, চেন্নাই তামিলনাড়ু হবে কারেক্ট আনসার। নেক্সট, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল ওয়াজ এস্টাবলিশড ইন, জাতীয় সবুজ ট্রাইব্যুনাল কবে প্রতিষ্ঠিত হয়? একটু আগে বলেছি, অক্টোবরের 18 তারিখ 2010, অপশন নাম্বার সি। 18 অক্টোবর 2010-এ কিন্তু এটা ফর্ম করা হয়, ঠিক আছে। এটা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল অ্যাক্টের আন্ডারে কিন্তু এটা ফর্ম করা হয়, ঠিক আছে। আন্ডার আর্টিকেল, ভালো করে লিখে রাখো, আন্ডার আর্টিকেল 253, অনুচ্ছেদ 253 অনুযায়ী ভারতীয় সংবিধানের, ঠিক আছে। এটা মনে রাখতে হবে। ভারতই হচ্ছে তৃতীয় দেশ পুরো বিশ্বে, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের পরে ভারতই হচ্ছে তৃতীয় দেশ, আর প্রথম ডেভেলপিং কান্ট্রি, উন্নয়নশীল দেশ, ভারতই প্রথম ও বিশ্বের মধ্যে তৃতীয়তম আফটার অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড, যেটা স্পেশালাইজড এনভায়রনমেন্ট ট্রাইব্যুনাল কিন্তু গঠন করেছে। এটা মনে রাখতে হবে, ঠিক আছে। তারপর পরিবেশের ট্রাইব্যুনাল বলতে কি? পরিবেশের আদালত। ট্রাইব্যুনাল মানে হচ্ছে আদালত, ঠিক আছে। ট্রাইব্যুনাল মানে হচ্ছে আদালত, যারা বুঝতে পারোনি, ট্রাইব্যুনাল মানে হচ্ছে আদালত, ঠিক আছে। এটার মেইন অফিস দিল্লিতে অবস্থিত, স্পেসিফিক্যালি নিউ দিল্লিতে। 4টা রিজিওনাল অফিস আছে, একটা হচ্ছে ভোপাল, একটা হচ্ছে পুনে, একটা হচ্ছে কলকাতা, একটা হচ্ছে চেন্নাইয়ে, ঠিক আছে। এগুলো তোমাদের ভালো করে কিন্তু মনে রাখতে হবে। আর 2026 অনুযায়ী কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞেস করলে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের চেয়ারপারসন এখন হচ্ছেন জাস্টিস প্রকাশ শ্রীবাস্তব,
প্রকাশ শ্রীবাস্তব উনি হচ্ছেন চেয়ারপারসন অ্যাজ অফ 2026। উনি 2023 সন থেকে কিন্তু উনি চেয়ারপারসন কিন্তু আছেন 2023 সন থেকে। এগুলো তোমাদের ভালো করে কিন্তু মনে রাখতে হবে। আর যখন প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, এটার প্রথম ফাউন্ডিং চেয়ারপারসন ছিলেন জাস্টিস লোকেশ্বর সিং পান্তা। লোকেশ্বর সিং পান্তা উনি কিন্তু ছিলেন ফাউন্ডিং চেয়ারপারসন অফ ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে, এর বেশি তোমাদের মনে রাখার দরকার নেই। নেক্সট, চিপকো মুভমেন্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ, চিপকো আন্দোলন কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? ফরেস্ট কনজারভেশন। ঠিক আছে, অপশন নাম্বার বি, ফরেস্ট কনজারভেশন। এই মুভমেন্টটা 1973 সনে শুরু হয়েছিল 27শে মার্চ। ভেরি ইম্পর্ট্যান্ট, এটা শুরু হয়েছিল চামোলি জেলায় গোপেশ্বর নামক জায়গায়। ঠিক আছে, উত্তরাখণ্ডে। ঠিক আছে, মনে রাখবে, না এটা একটা জিনিস মনে রাখো যে উত্তরাখণ্ডে 1974 সনে, ঠিক আছে, এই যে মুভমেন্টটার আন্দোলনটার একটা বিশেষ গতি কিন্তু পেয়েছিল উত্তরাখণ্ডে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। আর এটা শুরু হয়েছিল উত্তরপ্রদেশ চামোলি ডিস্ট্রিক্ট, ঠিক আছে, গোপেশ্বর নামক গ্রামে বা অঞ্চল থেকে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। চিপকো হিন্দিতে কি বলে? মানে হাগ করা, জড়িয়ে ধরা। ঠিক আছে, হাগ মানে বনগুলোকে জড়িয়ে ধরা যাতে কেউ কাটতে না পারে, আলটিমেটলি এইমিং ফর ফরেস্ট কনজারভেশন। এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আর এই মুভমেন্টের সাথে জড়িত একজন লিডার, যেটার ব্যাপারে জিজ্ঞেস করে জানার ব্যাপারে, ওনার নাম হচ্ছে সুন্দরলাল বাহুগানা বা বাহুগুনা, সুন্দরলাল বাহুগানা। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। আরেকজন লিডার আছে যিনিও এই মুভমেন্টের সাথে জড়িত, ওনার নাম হচ্ছে চণ্ডী প্রসাদ ভাট। ভালো করে কিন্তু এগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, গাওরা দেবী বলে একজন মহিলা ছিলেন, গাওরা দেবী, উনি কিন্তু একজন মহিলা নেতা ছিলেন যিনি এই মুভমেন্টে অনেক বড় দায়িত্ব কিন্তু উনি পালন করেছিলেন। ঠিক আছে, আর কিন্তু মনে রাখতে হবে এই মুভমেন্টটা কিন্তু গান্ধীজির প্রিন্সিপালের উপর কিন্তু ছিল, কোনো ভায়োলেন্স ছিল না। ঠিক আছে, কোনো মানে হিংসা ছিল না, আর সত্যাগ্রহের উপরে কিন্তু বেসিস করেছিল। এগুলো কিন্তু ভালো করে কিন্তু মনে রাখতে হবে। চলো, কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, বন সংরক্ষণ বা ফরেস্ট কনজারভেশন। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এই ছিল আজকের একটা ভিডিও রিগার্ডিং ফরেস্ট লস। অনেক কিছু বলে দিলাম, আশা করি তোমরা নোট ডাউন করে রেখেছো। এটা সিরিজটা আমরা নেক্সট ক্লাসেও কন্টিনিউ করবো, দুটো ক্লাসে আশা করছি হয়ে যাবে। যারা নোটস নিয়েছো ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখবে। ভিডিওটা এতটুকু দেখে রাখলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে। আর সমস্ত আপকামিং ত্রিপুরার চাকরির পরীক্ষার নোটস নিতে বা ইন্টারভিউ নোটস নিতে তোমরা হোয়াটসঅ্যাপ মেসেজ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা ইউটিউবে দেখছো, পেজটা ফলো করবে যারা ফেসবুক পেজে দেখছো। চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই, and have a nice day.